बिहार की जीत हमारी है, अगली बारी बंगाल है दीदी। बिहार की जीत हमारी है, अगली बारी बंगाल है दीदी। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, বিহার তো জয় হয়ে গেল, এবার বাংলার পালা, এবার টার্গেট বাংলা, এমনটাই কিন্তু বলছেন বিজেপির নেতারা। বিহারে বিজেপি যে ফলটা আজকে করলো এবারের বিধানসভা নির্বাচনে, বিহারে যে বিজেপি কাজটা করলো সেই কাজ এবার বাংলায় করতে চাইছে বিজেপি। সেই একই ধরনের ঝড়, মোদি ঝড় এবার বাংলায় আনতে চাইছে বিজেপি। এবং যেভাবে তেজস্বী যাদবের মহাগঠবন্ধনকে ঝেঁটিয়ে বিহার থেকে ফের বিদায় করে দেওয়া হলো, একইভাবে এ রাজ্যেও তৃণমূল সরকারকে ঝেঁটিয়ে বিদায় করতে চাইছে, কিংবা বিদায় করার টার্গেট কিন্তু নিয়ে ফেললো বিজেপি। এখন প্রশ্ন যেটা উঠছে যে বিহারের মানুষ যে কাজটা করলো, যে কাজটা করতে পারলো, সেই একই কাজ কি পশ্চিমবঙ্গের মানুষ করতে পারবে? পশ্চিমবঙ্গের মানুষের দ্বারা হবে? যে বিহার একসময় এই পশ্চিমবঙ্গ থেকে প্রায় 30 বছর পিছিয়ে ছিল, শিক্ষায় বলুন, দীক্ষায় বলুন, রাস্তাঘাট, প্রশাসন, সমস্ত কিছুতে, যে বিহারকে একসময় জঙ্গল রাজ বলা হতো, যে বিহারের মানুষকে বিহারি বলে গালাগাল দেওয়া হতো, নাক ছিটকানো হতো, সেই বিহার কিন্তু আজকে একটা জিনিস বুঝতে পেরেছে যে এই তেজস্বী যাদবের মতো নেতারা বিহারের ফের ক্ষমতায় যদি আসে তাহলে বিহারকে সেই জঙ্গল রাজেই ফিরে যেতে হবে। এবং এই তেজস্বী যাদবদের ভোটের যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি শুনে তো মনে হয়েছিল যে তেজস্বী যাদব পারলে পুরো বিহারটাকে বেচে সেই টাকাটা বিহারের মানুষের হাতে তুলে দেন। তিনি ভোটের প্রতিশ্রুতিতে কি বলেছিলেন? বলেছিলেন তার সরকার যদি ক্ষমতায় আসে তাহলে নাকি 15 দিনের মধ্যে বিহারের প্রত্যেকটি পরিবারে একজন করে চাকরি দেওয়া হবে। সেই চাকরি কোথা থেকে আসবে, সেই চাকরি কোথায় দেওয়া হবে, লোকে চাকরি নিয়ে কি কাজ করবে, সেসবের অঙ্ক ফঙ্ক হিসেব টিসেব কষার কোনো দরকার তেজস্বী যাদব প্রয়োজন বোধ করেননি। আর কি বলেছিলেন? বলেছিলেন যে পশ্চিমবঙ্গে তার দিদি যেভাবে এই মহিলাদের হাজার হাজার টাকা করে দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারের মতো তহবিল দিচ্ছে, বিহারে তার সরকার ক্ষমতা এলে, মানে মহাগঠবন্ধনের সরকার ক্ষমতা এলে তার থেকে দ্বিগুণ টাকা বিহারের মহিলাদের তিনি দেবেন। তো এই ধরনের যে মানে ফ্রি পাইয়ে দেওয়ার নীতি, ভোট কৌশল, সেটা কিন্তু তেজস্বী যাদব বিহারে নিয়েছিলেন এবং বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে 3 গুণ বেশি নিয়েছিলেন। কিন্তু আজকের ভোটের ফলাফলে এটা পরিষ্কার হয়ে গেল যে বিহারের মানুষ তেজস্বী যাদবের এইসব ভাট বকা, মানে ঢপের চপ কিন্তু একদমই মেনে নেননি। এই ধরনের ঢপের চপ যে আসলে রাজ্যের সর্বনাশ করে, রাজ্যবাসীর ভবিষ্যৎ অধঃপতনে নিয়ে যায়, সেটা বিহারের মানুষ কিন্তু উপলব্ধি করেছে বলেই কিন্তু তারা ভোট বাক্সে বিহারে নীতিশ কুমারের দল জেডিইউ এবং নরেন্দ্র মোদীর দল বিজেপিকে একেবারে ভরে ভরে ভোট দিয়েছে। উল্টো দিকে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাগঠবন্ধন, যেখানে কংগ্রেস, তারপরে তৃণমূলের মতো সমর্থিত আরও বেশ কিছু দল ছিল, তাদেরকে পুরো 50টি আসনের নিচে নামিয়ে এনেছে। ভাবা যায় যে তেজস্বী যাদব এবার বিহারে সরকার গড়ার স্বপ্ন দেখছিলেন, বিহারের প্রত্যেক পরিবারে 15 দিনের মধ্যে একটি করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই তেজস্বী যাদবের মহাগঠবন্ধনকে বিহারের মানুষ একেবারে 50টিরও নিচে, 50টি আসনেরও নিচে কিন্তু নামিয়ে এনেছেন। কিন্তু আরেকজনের কথা না বললেই নয়, তিনি আবার বিশাল ভোট কুশলী, তার নাম হচ্ছে ভোট কুশলী প্রশান্ত কিশোর, যিনি কিনা 2021-এ এই পশ্চিমবঙ্গে তৃণমূলকে, আমাদের বাঙালিদের ক্ষমতায় দিয়ে গেছেন। মানে তার পরামর্শেই তো তৃণমূল আবার 2021-এ ভোটে জিতে, মানে রেকর্ড ভোটে জিতে আমাদের এই 5 বছর সময় খেয়েছে। ফলে সেই ভোট কুশলী প্রশান্ত কিশোরের স্বপ্ন ছিল যে ভোট কুশলীর কাজ ছেড়ে দিয়ে তিনি নিজে নেতা হবেন, তিনি নিজে দল গঠন করবেন, দল গড়ে তিনি বিহারের মতো রাজ্যকে শাসন করবেন, আর শাসন করে তিনি দেখিয়ে দেবেন যে কিভাবে রাজ্য শাসন করতে হয়, কিভাবে রাজ্যের উন্নয়ন করতে হয়। তো সেই ভোট কুশলী প্রশান্ত কিশোর বিহারে রীতিমতো হোঁচট খেয়ে পড়েছেন, হোঁচট খেয়ে বলা ভুল হবে, তিনি রীতিমতো মুখ থুবড়ে পড়েছেন। তার দল জনসুরজ পার্টি একটি আসনেও জয়ী হতে পারছে না, একটি আসনেও কিন্তু এগিয়ে নেই, সরকার গড়া তো দূরের কথা।
অথচ এই ভোট কুশলী প্রশান্ত কিশোর ভেবেছিলেন যে তার দল জনসুরজ পার্টি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির মতো কোনো ম্যাজিক দেখাবে। দিল্লিতে আম আদমি পার্টি যে ম্যাজিকটা প্রথমবার দেখিয়েছিল সেই রকমই কোনো ম্যাজিক হয়তো বিহারেও হবে। কিন্তু স্বপ্ন আর বাস্তব দুটো যে আলাদা জিনিস, সেটা এবারের বিহারের ভোটের যে ফলাফল, সেই ফলাফল কিন্তু এই প্রশান্ত কিশোরের মতো ভোট কুশলীকেও ঠিকঠাক শিখিয়ে দিয়েছে। তবে বন্ধুরা, সব থেকে বড় যেটা প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে বিহার ভোটের এই যে ফলাফল, যেভাবে সেখানে এনডিএ জোট প্রায় 200 আসনে জয়ী হতে চলেছে, তাতে একটা জিনিস তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে মোদি ম্যাজিক এখনও রয়েছে। মোদি ম্যাজিক যে এখনো ফিকে পড়ে যায়নি, খতম হয়ে যায়নি, সেটা কিন্তু কোথাও যেন পরিষ্কার হচ্ছে। আর এই মোদি ম্যাজিকই কিন্তু পশ্চিমবঙ্গে চললে তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু তেজস্বী যাদবের মতোই হাল হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেননা বিহারে বিজেপি কিন্তু এবার একাই 90টিরও বেশি আসনে জয়ী হতে চলেছে। অন্যদিকে বিজেপির জোটসঙ্গী জেডিইউ, নীতিশ কুমারের দল জেডিইউ 80টি আসনের কাছাকাছি জয়ী হতে চলেছে। এনডিএর আরেক শরিক রামবিলাস পাসওয়ানের দল এলজেপিও এবার 20টির কাছাকাছি আসনে কিন্তু জয়ী হতে চলেছে। সব মিলিয়ে বিহারে মোদি এবং নীতিশের এনডিএ জোট তেজস্বী যাদব এবং রাহুল গান্ধীদের মহাগঠবন্ধনকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে। আর যে রাহুল গান্ধীর ভরসায় কংগ্রেস বিহারে ভালো ফল করার স্বপ্ন দেখছিল, সেই কংগ্রেসের দুরবস্থা দেখলে তো যে কেউ বলবেন যে রাহুল গান্ধীর এবার কংগ্রেসের নেতৃত্ব ছেড়ে দেওয়া উচিত। কংগ্রেসের অন্তত রাহুল গান্ধীর উপরে ভরসা না করা উচিত। তার বদলে প্রিয়ঙ্কা গান্ধী হোক কিংবা অন্য কোনো নেতা হোক, তাদেরকে সামনে রেখে কংগ্রেসের লড়াই করা উচিত। আর এই কংগ্রেসই পশ্চিমবঙ্গে এবারের 2026-এর বিধানসভা ভোটে তৃণমূলকে ফায়দা পাইয়ে দেওয়ার জন্য রীতিমতো আগে থেকেই অস্ত্র সমর্পণ করে বসে আছে। পশ্চিমবঙ্গের একমাত্র যে কংগ্রেস নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের স্বপ্ন দেখতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ে কংগ্রেসের জন্য কয়েকটি আসন বের করে আনার চেষ্টা করতেন, সেই অধীর রঞ্জন চৌধুরীকেও কিন্তু কংগ্রেস, এই সোনিয়া রাহুল গান্ধীরা কিন্তু বসিয়ে দিয়েছে। ফলে কংগ্রেস আজকে পশ্চিমবঙ্গে যে কাজটা করেছে তার ফল বিহারে কংগ্রেসকে দিতে হচ্ছে, বিহারে কিন্তু কংগ্রেসকে ভুগতে হচ্ছে। এবং একই অবস্থা, একই দশা কিন্তু এই পশ্চিমবঙ্গেও কংগ্রেসের হবে, যেভাবে কংগ্রেস আগেভাগেই তৃণমূলের সামনে আত্মসমর্পণ করে বসে আছে। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে বিহারের মানুষ যেটা পেরেছেন, বিহারের মানুষ যেটা উপলব্ধি করেছেন, সেই একই উপলব্ধি বাংলার মানুষ কি করবেন? বিহারের মতো কি বাংলার মানুষ এবার বিজেপির উপরে ভরসা দেখাবেন? অনেকেই হয়তো এখানে বলবেন যে বিহারের যে ভোট সমীকরণ, সেই ভোট সমীকরণ পশ্চিমবঙ্গের থেকে আলাদা, কেননা বিহারে সংখ্যালঘু ভোটাররা কিং মেকার নয়, কিন্তু পশ্চিমবঙ্গে 40% কাছাকাছি সংখ্যালঘু ভোট, সেই ভোটাররাই কিন্তু আসলে কিং মেকার। ফলে পশ্চিমবঙ্গের ভোট অঙ্ক আর বিহারের ভোট অঙ্ক তো এক নয়। পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে বিজেপি যে থাবা বসাতে পারবে না, সেটা কিন্তু বিজেপির নেতারাও জানেন। ফলে শুভেন্দু অধিকারীর মতো নেতারা পুরোপুরিভাবে হিন্দু ভোটারদের একাট্টা করার চেষ্টা করছেন, বারবার কিন্তু একজোট হওয়ার বার্তা দিচ্ছেন। কেননা একমাত্র এই হিন্দুরাই পারেন পশ্চিমবঙ্গে একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে টেনে নামাতে। একমাত্র এই হিন্দু ভোটাররাই যদি জেগে ওঠেন, তাহলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সি টলমল হবে। তা না হলে কিন্তু পশ্চিমবঙ্গে যেমন চলছে তেমনই চলবে। এখন প্রশ্ন হচ্ছে যে বিহারে হিন্দুরা যে একজোট হতে পেরেছেন, একজোট হয়ে যে মোদি নীতিশের এনডিএ জোটের উপরে যে ভরসা রেখেছেন, সেটা তো পরিষ্কার। কিন্তু সেই জিনিসটা কি পশ্চিমবঙ্গের হিন্দুরা পারবেন? পশ্চিমবঙ্গের হিন্দু ভোটাররা কি পারবেন? প্রশ্ন কিন্তু উঠছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে এসআইআর এর ফলে বিহারে বিজেপি এত ভালো ফল করলো কিনা, সেটা নিয়েও প্রশ্ন উঠতে পারে, সেটা নিয়েও কিন্তু অনেক তর্ক বিতর্ক হতে পারে। আর এসআইআর এর ফলে বিজেপি যদি বিহারে ভালো ফল করেই থাকে, তাহলে তো বলতেই হয় যে পশ্চিমবঙ্গে এসআইআর এর ফলে এই রাজ্যেও বিজেপি হয়তো ভালো ফলই করবে। আর সেটা যদি হয়, তাহলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যাবেন? তিনি কি এখন থেকেই ব্যাগ গোছাবেন? বিহারে তার ভাইপো তেজস্বী যাদবের তো যা অবস্থা হলো, তাতে কি তিনি আর নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারবেন? আর তো 3-4 মাস পরেই ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? এই যে ভোটের ফলাফল, এই ভোটের ফলাফল দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? হতে পারে যে এই ভোটের ফলাফল দেখে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ইভিএম হ্যাক করার কথা বলবেন, ইভিএম এদিক ওদিক করার কথা বলে নিজের দায় সারবেন, নিজের কর্মী সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা করবেন। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।